বঙ্গোপসাগরের সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমাল বাংলাতেই আছড়ে পড়ার এবং আরও ক্লিয়ারলি বললে দক্ষিণবঙ্গে আঘাত করার সম্ভাবনা কিন্তু আরও জোরদার হচ্ছে। প্রিয় দর্শক, আজকের এই পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে সম্ভাব্য এই ঘূর্ণিঝড় রিমাল কোথায় হিট করতে চলেছে, এর প্রভাব কোথায় কেমন পড়তে পারে, সমুদ্র তীরবর্তী এলাকাগুলো কেমন প্রভাবিত হতে পারে, কবে এই ওয়েদার সিস্টেমটা হিট করার সম্ভাবনা এবং আশেপাশের কোন কোন এলাকা কতটা এফেক্টেড হতে পারে, বর্তমান প্রেক্ষাপটে কি কি অনুমান করা যাচ্ছে, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। তবে তার সাথে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতেও কিভাবে কোথায় চেঞ্জেস আসবে সেই সমস্ত ব্যাপারেও জানাবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য। আজ মে মাসের 23 তারিখ, বৃহস্পতিবার, সাল 2024। এই মুহূর্তে আজ 23শে মে সকালবেলাতে এই মুহূর্তে কিন্তু নিম্নচাপটি, অর্থাৎ যেটা ঘূর্ণিঝড় রিমালের পূর্বসূরি, সেই নিম্নচাপটি কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে 650 কিলোমিটার পশ্চিম এবং উত্তর পশ্চিমে, অর্থাৎ মধ্য পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, এই এলাকাটার উপরে অবস্থান করছে এবং এই মুহূর্তে এটা সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে। তবে আমার যেটা ব্যক্তিগত অনুমান যে এটা কিন্তু আজ আগামী 12 ঘন্টার মধ্যে আরও এক দফায় শক্তি বাড়িয়ে ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। এই ওয়েদার সিস্টেমটা দক্ষিণ দিকের এলাকাগুলোতে বাতাসের গতিবেগ অলরেডি গাস্টিংয়ের আকারে, অর্থাৎ দমকার আকারে সর্বোচ্চ 70 বা 75 কিলোমিটার পর্যন্ত বা কোথাও কোথাও 80 কিলোমিটার পর্যন্ত হয়ে যাচ্ছে। তবে এর উত্তর দিকের এলাকাগুলো এবং এর আশেপাশের এলাকাগুলোতে কিন্তু এখনও পর্যন্ত সেভাবে খুব বেশি যে হাওয়ার গতিবেগ বেড়েছে তা কিন্তু নয়। তবে তা সত্ত্বেও মোটামুটি দেখা যাচ্ছে যে 30 থেকে 40 কিলোমিটার, গাস্টিংয়ে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এখানে ঝোড়ো হাওয়া বইছে এই সিস্টেমটির চারিদিকের বিভিন্ন এলাকাতে। এর প্রভাব ধীরে ধীরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকাতে পড়তে চলেছে। আগামী 48 ঘন্টায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় সব জায়গাতে কিন্তু এর প্রভাব পড়বে এবং ইতিমধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকা ঝড় বৃষ্টি দ্বারা প্রভাবিত হতে শুরু করেছে। অর্থাৎ আগামী 48 ঘন্টায় কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দুর্যোগের ঘনঘটা বা দুর্যোগের যে পরিমাণ সেটা আরও বৃদ্ধি পাবে। এই সিস্টেমটা এই মুহূর্তে মোটামুটি পূর্ব এবং উত্তর পূর্ব দিক বরাবর এগিয়ে চলেছে, অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরকে টার্গেট করে এগিয়ে চলেছে। তবে যতটা দ্রুত এই ওয়েদার সিস্টেমটা এগোবে বলে মনে হচ্ছিল ততটা দ্রুত কিন্তু এগোচ্ছে না, মাঝারি ধরনের গতিবেগ নিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে চলেছে। এই ওয়েদার সিস্টেমটা এই মুহূর্তে যেটা মনে হচ্ছে দাঁড়িয়ে যে ঘূর্ণিঝড়ে পরিণত হবেই, আর বিন্দুমাত্র কিন্তু সংশয় নেই যে এই ওয়েদার সিস্টেমটা একটা ডিপ্রেশন অথবা ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ ক্যাটাগরি পর্যন্ত থেমে থাকবে, সেরকমটা কিন্তু হচ্ছে না, বরং ধাপে ধাপে শক্তি বাড়িয়ে এই ওয়েদার সিস্টেমটা একটা তীব্র ঘূর্ণিঝড় বা তারও বেশি ইন্টেন্সিটি নিয়ে কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলার উপকূল ভাগে। কোথায় হিট করতে পারে সেই ব্যাপারেও জানাবো। আর এই ওয়েদার সিস্টেমটা এখানে যেভাবে শক্তি সঞ্চয় করছে তার মধ্যে মনে হচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু আমফান, ইয়াস অথবা আয়লার মতো কিন্তু ইম্প্যাক্ট দেখাবে বাংলার বিভিন্ন এলাকাতে। ইতিমধ্যে এই ওয়েদার সিস্টেমটার যে সেন্টার, কেন্দ্রে কিন্তু 1001 মিলিবার প্রেশার রয়েছে। গতকাল যেটা 1003 মিলিবার ছিল, অর্থাৎ নিম্নচাপটি আরও একটু সুস্পষ্ট হয়েছে এবং এর দক্ষিণের যে এলাকাগুলো এখানে কিন্তু পশ্চিমের দিক থেকে জোরালো গতিবেগে মনসুন কারেন্ট অর্থাৎ বর্ষার যে প্রবাহ সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ হাওয়ার সাপোর্ট কিন্তু এই ওয়েদার সিস্টেমটা পেতে শুরু করেছে। তার সাথে বঙ্গোপসাগরের সর্বত্রই এই মুহূর্তে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, যথেষ্ট ওয়ার্ম বা গরম রয়েছে কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগর, ফলে অতিরিক্ত জলীয় বাষ্পের যোগানও পাচ্ছে। তার সাথে এই ওয়েদার সিস্টেমটা দক্ষিণ দিকের এলাকাগুলোতে উইন্ড শেয়ার বা এলোমেলো বায়ুপ্রবাহের যে প্রবাহ সেটা মোটামুটি লো টু মিডিয়াম রয়েছে, অর্থাৎ সিস্টেমটিকে কিন্তু ডিসঅর্গানাইজড হতে বা নষ্ট হয়ে যেতে কিন্তু সেরকমভাবে প্রভাব ফেলতে পারবে না এই উইন্ড শেয়ার। তো বুঝতেই পারছেন সমস্ত রকম সহায়তা কিন্তু বঙ্গোপসাগরের দিক থেকে মিলতে শুরু করেছে। যত সময় যাবে এই সিস্টেমটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হতে থাকবে, ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে থাকবে এবং এগোতে এগোতে সম্ভবত আগামীকাল সকালের দিকে এটা কিন্তু একটা ডিপ্রেশন ক্যাটাগরিতে পরিণত হয়ে যাবে। যদিও সম্ভাবনা রয়েছে যে আজ রাতের মধ্যেই ডিপ্রেশনে পরিণত হতে পারে, আগামীকাল সকাল বা তার একটু পরবর্তী সময়ে এটা আরও এক ধাপা শক্তি বাড়িয়ে ডিপ ডিপ্রেশনেও পরিণত হয়ে যেতে পারে। যদি সকালে পরিণত না হয় সেক্ষেত্রে আগামীকাল দুপুর বা বিকালের দিকে কিন্তু এটা সম্ভবত ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। ততক্ষণে সেটা কিন্তু মধ্য বঙ্গোপসাগরে এসে হাজির হবে। আগামীকাল 24শে মে বেশি রাতের দিক থেকে অথবা 25শে মে সকালের দিক থেকে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা উত্তর পূর্ব দিকে মুখ করে থাকার বদলে উত্তর দিকে মুখ করতে শুরু করবে, অর্থাৎ বাঁক নিতে শুরু করবে। এই বাঁকের মধ্যেই কিন্তু আশঙ্কা লুকিয়ে থাকছে
সেক্ষেত্রে বাংলার বিস্তীর্ণ এলাকা এবং ওড়িশার উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা প্রভাবিত হওয়ার আশঙ্কা বহুগুণে বেড়ে যাবে। যতক্ষণে বাঁক নিতে শুরু করবে ততক্ষণে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা একটা সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ ঘূর্ণিঝড়ের চেহারা প্রায় নিয়ে নেবে। সেক্ষেত্রে 25শে মে সকাল অথবা দুপুরের মধ্যে কিন্তু এটা উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এই এলাকাটার উপরে অবস্থান করতে পারে এবং ততক্ষণে এটা একটা ঘূর্ণিঝড়ের চেহারায় থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি 25শে মে এইরকম সময়টাতে। এর আগে আপনাদের জানিয়েছিলাম জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের ইন্ডিকেট ছিল যে এটা সর্বোচ্চ একটা মনসুন ডিপ্রেশন পর্যন্ত যেতে পারে, যদিও তারা তাদের অভিমত পরিবর্তন করেছে। আমি যেরকমটা বারে বারে বলছিলাম, তো তারাও কিন্তু ইন্ডিকেশন দিতে শুরু করেছে যে এটা কিন্তু একটা সাইক্লোনিক স্টর্মের দিকেই এগোচ্ছে। আর 25শে মে এই সময়টাতে উত্তর এবং মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে অবস্থান করার সময় কিন্তু বঙ্গোপসাগরের উত্তর এবং মধ্যাঞ্চলে বিভিন্ন এলাকা উত্তাল হতে শুরু করবে। এই সময় সমুদ্রে কিন্তু মোটামুটি 10 থেকে 15 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হবে উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে বিভিন্ন এলাকাতে। ফলে মৎস্যজীবী ভাইদের জন্য কিন্তু আগামীকালকের দিনটা পর্যন্ত বঙ্গোপসাগরে থাকার অনুমতি দেওয়া যাচ্ছে। চেষ্টা করতে হবে আগামীকাল কিন্তু বঙ্গোপসাগর ছেড়ে স্থলভাগে বা নিরাপদ আশ্রয়ে ফিরে আসার। সেক্ষেত্রে মে মাসের 25 তারিখ বেশি রাতের দিক থেকে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা উত্তর দিকে, তার পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে যাত্রা করা শুরু করবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ম্যাক্সিমাম ওয়েদার মডেল, যত নামজাদা গ্লোবাল ওয়েদার মডেল রয়েছে, প্রত্যেকেই কিন্তু অনেকটা সিদ্ধান্তে একই রকম সিদ্ধান্তে চলে এসেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওড়িশার মোটামুটি পুরী বা জগৎসিংপুর এই এলাকাটা থেকে শুরু করে উত্তর ওড়িশা, সেই সাথে পশ্চিমবঙ্গের উপকূল ভাগ, অন্যদিকে বাংলাদেশের খুলনা উপকূল ভাগ, এই জায়গাটার কোনো একটা জায়গাতে কিন্তু ল্যান্ডফল করতে পারে। সেক্ষেত্রে বরিশাল বিভাগের মূলত পূর্ব দিকের যে এলাকাগুলো রয়েছে অর্থাৎ ভোলা জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকা, সেদিকেও যাওয়ার সম্ভাবনা অনেকটা কমেছে। বাংলাদেশের খুলনা বিভাগের যে সুন্দরবন এলাকাটা রয়েছে, পশ্চিমবঙ্গের যে সুন্দরবন এলাকাটা এবং সেই সাথে পূর্ব মেদিনীপুর, এই জায়গাটাতে হিট করার সম্ভাবনা এই মুহূর্তে মনে হচ্ছে অত্যন্ত বেশি। ম্যাক্সিমাম মডেলের ইন্ডিকেশন কিন্তু এখানেই রয়েছে, তার সাথে সাথে কিছু মডেলের ইন্ডিকেশন উত্তর ওড়িশার দিকেও রয়েছে। তো সেক্ষেত্রে উত্তর ওড়িশা, অন্যদিকে পশ্চিমবঙ্গের উপকূল ভাগ, অন্যদিকে বাংলাদেশের দীর্ঘ উপকূল ভাগ, পুরো এলাকাটাই কিন্তু প্রভাবিত হবে এই ওয়েদার সিস্টেমটার দ্বারা। 25শে মে বিকাল বা রাতের দিক থেকে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ বঙ্গোপসাগরের দিক থেকে প্রবেশ করতে শুরু করবে। তার আগে আগামীকালই বাংলাদেশের উপকূলবর্তী চট্টগ্রাম বিভাগের কিছু এলাকা, বরিশাল বিভাগের দুটো একটা জায়গা, ভারতের ত্রিপুরা, এই দিকটাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে যাবে। খেয়াল করে দেখবেন ইতিমধ্যে আজ সকাল থেকে কিন্তু আবহাওয়াতে একটা নাটকীয় পরিবর্তন এসেছে। পূব দিক থেকে এবং দক্ষিণ পূর্ব দিক থেকে হাওয়া বয়ে যাচ্ছে পশ্চিম দিকে এবং তার সাথে কিন্তু আকাশ অনেকটা পরিষ্কার। যখন মেঘ সরে যাচ্ছে তখন কিন্তু রোদের তেজ অত্যন্ত বেশি মালুম হচ্ছে, অর্থাৎ সিস্টেমটা যে বঙ্গোপসাগরে কনসেন্ট্রেট হচ্ছে সেটা কিন্তু চারিদিকের ময়েশ্চার বা আর্দ্রতাকে নিজের দিকে টানতে শুরু করছে। সেই কারণে কিন্তু বাংলার বিভিন্ন এলাকাতে রোদের তেজ বেড়েছে। আজ এবং আগামীকাল কিন্তু বাংলার বিস্তীর্ণ এলাকা এবং আশেপাশে ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা, ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু তাপমাত্রা এবং তার সাথে সাথে পাল্লা দিয়ে গরমের অনুভূতিও বাড়বে। পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের বাংলাদেশের পশ্চিম প্রান্তের তুলনায় কিন্তু ভারতের ত্রিপুরা, চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশের আসামের শিলচর, এই এলাকাগুলোর দিকে আগামী 48 ঘন্টায় গরমের তীব্রতা অনেকটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা এই এলাকাগুলোতে রেকর্ড করা যেতে পারে। বাকি এলাকাগুলোতেও অর্থাৎ পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু বেশ ভালো রকমই তাপমাত্রা আগামী 48 ঘন্টায় রেকর্ড করা যাবে। এবং উল্লেখযোগ্যভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে যাচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা, বাংলাদেশের বিভিন্ন এলাকা, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার বিভিন্ন এলাকাতে। যদিও ঝাড়খণ্ডের পশ্চিম দিকটাতে কিন্তু খানিকটা অ্যাক্টিভিটি আজ নজরে আসবে, আগামীকালও কিছুটা নজরে আসবে। অন্যদিকে ভারতের ত্রিপুরা, চট্টগ্রাম বিভাগের দিকটাতে আজ এবং আগামীকাল খানিকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো যাই হোক, মে মাসের 25 তারিখ বিকাল বা রাত থেকে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতে আবহাওয়া খারাপ হতে শুরু করবে। ধীরে ধীরে হাওয়ার গতি বাড়তে থাকবে এবং যত সময় যাবে ততই কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতে দুর্যোগের মেঘ ঘনিয়ে আসবে। 25শে মে বেশি রাত বা 26শে মে সকালের দিক থেকে কিন্তু এই এলাকাগুলোতে হাওয়ার গতি অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম উপকূল, বরিশাল এবং খুলনা উপকূল, সেই সাথে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, অন্যদিকে উত্তর দক্ষিণ 24 পরগনার যে সমুদ্র উপকূলবর্তী এলাকা, অন্যদিকে ওড়িশার উত্তরাঞ্চলের উপকূলবর্তী এলাকা,
এই এলাকাগুলোতে 26শে মে সকাল থেকেই ঝোড়ো হাওয়ার গতি বাড়তে শুরু করবে। 40 থেকে 50, গাস্টিংয়ে ধীরে ধীরে 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হয়ে যাবে যত সময় বাড়বে, অর্থাৎ 26শে মে যত বেলা বাড়বে এবং ধীরে ধীরে বিকালের দিকে এগিয়ে যাওয়া যাবে, ততই কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ, তার সাথে পাল্লা দিয়ে ঝোড়ো হাওয়ার পরিমাণ এবং পরবর্তীতে ঝড়ের পরিমাণ সন্ধ্যার দিক থেকে এটা কিন্তু অনেকটাই বাড়তে শুরু করবে। ফলে বুঝতেই পারছেন 26শে মে কিন্তু দুই বাংলার উপকূলবর্তী এলাকা, অন্যদিকে উত্তর ওড়িশার উপকূলবর্তী এলাকা, সেখানকার পরিস্থিতি কিন্তু যথেষ্ট খারাপ হতে শুরু করবে 26শে মে দুপুরের দিক থেকে। ফলে এই এলাকাগুলো কিন্তু 26শে মে বা তার আগের দিন 25শে মে থেকেই কিন্তু এই উপকূলবর্তী এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ের দিকে চলে যেতে হবে। তবে এক্স্যাক্ট কোন জায়গাটা ল্যান্ডফল করবে সেটা কিন্তু আগামীকাল আরও অনেকটা ক্লিয়ার হবে। তো সেই এলাকার বাসিন্দাদের কিন্তু যথেষ্ট সতর্ক এবং সজাগ থাকার পরামর্শ দেব। তো বুঝতেই পারছেন আপাতত বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের কিন্তু যথেষ্ট সজাগ থাকতে হবে। এখনো পর্যন্ত যেটা অনুমান করতে পারছি যে 26শে মে রাতের দিকে, মোটামুটি সন্ধ্যার পরবর্তী সময় থেকে শুরু করে 27শে মে সকালের মধ্যে, এই সময়টার মধ্যে কিন্তু ঘূর্ণিঝড়টি আঘাত করবে এবং সবথেকে বেশি সম্ভাবনা এই মুহূর্তে যেটা মনে হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন সাগরদ্বীপ এবং এর আশেপাশে সুন্দরবনে কিছু এলাকা, এই জায়গাটাতে কিন্তু হিট করার সম্ভাবনা সব থেকে বেশি। সেক্ষেত্রে এর অভিমুখ দক্ষিণ থেকে উত্তর দিক এবং এর সংলগ্ন হওয়ার সম্ভাবনাই থাকছে, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তরে সোজা বাংলার ভিতরের দিকে কিন্তু ঢুকে আসার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সাথে সাথে বাংলাদেশের পশ্চিম প্রান্তের বিভিন্ন এলাকা, অর্থাৎ বরিশাল, খুলনা, ঢাকা বিভাগ, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, এই এলাকাগুলো যথেষ্ট প্রভাবিত হবে। সাথে সাথে উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড, বিহারের বিভিন্ন এলাকাও কিন্তু যথেষ্ট প্রভাবিত হবে। এই দুটি রাজ্য অর্থাৎ বিহার, ঝাড়খণ্ডের পূর্ব দিকের এলাকাগুলো বেশি প্রভাবিত হওয়ার সম্ভাবনা। এই সময়টার মধ্যে অর্থাৎ 26শে মে রাতের দিকে অথবা 27শে মে সকালের দিকে, যে সময়টাতে ঘূর্ণিঝড় ল্যান্ডফল প্রসেস শুরু করবে, আঘাত করতে শুরু করবে স্থলভাগে, সেই সময় এখানে ঝড়ের গতি, অর্থাৎ যেখানে হিট করার সম্ভাবনা এই মুহূর্তে সব থেকে বেশি বলে মনে হচ্ছে, বা তার পার্শ্ববর্তী কোনো একটা জায়গা যেখানেই হিট করুক না কেন, সেখানে ঝড়ের গতি মোটামুটি 100 কিলোমিটার থেকে শুরু করে 160 বা 70 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত থাকতে পারে। অর্থাৎ সেক্ষেত্রে এখনো পর্যন্ত মনে হচ্ছে সিস্টেমটা একটা সাইক্লোনিক স্টর্ম অথবা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম। যদিও সাইক্লোনিক স্টর্ম, একটা নর্মাল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এই মুহূর্তে কম বলেই মনে হচ্ছে, আর এক দফা শক্তি বাড়াবে। সেক্ষেত্রে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবে ল্যান্ডফল করার সম্ভাবনা অত্যন্ত বেশি, আর খুব হালকা সম্ভাবনা রয়েছে যেটা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম হিসেবেও ল্যান্ডফল করতে পারে। কারণ এই রাজ্যগুলির পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী, অন্যদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে কিন্তু সি সারফেস টেম্পারেচার 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। স্থলভাগের ভিতরের দিকেও কিন্তু প্রচুর পরিমাণে ময়েশ্চার বা জলীয় বাষ্পের যোগান এই মুহূর্তে রয়েছে এবং সেই সময় কিন্তু থাকবে। ফলে সিস্টেমটি র্যাপিড ইন্টেন্সিফিকেশন, অর্থাৎ হঠাৎ করেই কিন্তু শক্তি বাড়িয়ে নিয়ে স্থলভাগে আঘাত করার আশঙ্কাকে পুরোপুরি উড়িয়ে দিতে পারছি না। তো বুঝতেই পারছেন মে মাসের 26 তারিখ কিন্তু যথেষ্ট একটা খারাপ দিন হতে চলেছে এই এলাকার বাসিন্দাদের জন্য। সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বা চরম ভারী বর্ষণ পর্যন্ত হতে পারে। সেক্ষেত্রে 70 থেকে 110 মিলিমিটার বা তারও বেশি বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর ওড়িশার বিভিন্ন এলাকা, যেরকম পুরী থেকে শুরু করে কোনারক, জগৎসিংপুর, কেন্দ্রপাড়া, ভদ্রক, জাজপুর, অন্যদিকে চাঁদিপুর, বালাসোর, জলেশ্বর, বাড়িপদ, এই এলাকাগুলোতে কিন্তু মোটামুটি 70 থেকে 110 মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি হতে পারে। সেই সাথে এই একই পরিমাণ বৃষ্টি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং এর আশেপাশের এলাকাগুলোতে হওয়ার সম্ভাবনা থাকছে। অন্যদিকে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগের বিভিন্ন জায়গাতেও কিন্তু এই একই ধরনের বৃষ্টি হতে পারে। তার সাথে সাথে কোথাও কোথাও চরম ভারী বর্ষণ পর্যন্ত হতে পারে, অর্থাৎ কিছু এলাকা স্থানীয়ভাবে কিন্তু প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবার আসি স্টর্ম সার্জের কথায়, অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি কতটা সমুদ্রের ঢেউকে স্থলভাগে আছড়ে ফেলতে পারে সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে থাকাকালীন কিন্তু এই ওয়েদার সিস্টেমটা মোটামুটি 15 থেকে 16 ফুট উচ্চতার ঢেউ তুলবে বঙ্গোপসাগরের ভিতরে, এবং স্থলভাগের দিকে কিন্তু এটা 2 মিটার বা 3 মিটার উচ্চতা পর্যন্ত ঢেউ তুলতে পারে। অর্থাৎ সুন্দরবনের যে ডেল্টা রয়েছে, সাগরদ্বীপ থেকে শুরু করে গোসাবা, পাথর প্রতিমা, ক্যানিং, এই যে এলাকাগুলো, অর্থাৎ প্রত্যন্ত যে দ্বীপাঞ্চলগুলো, বাংলাদেশের সুন্দরবনের যে দ্বীপাঞ্চলগুলো রয়েছে, এই এলাকাগুলোতে যে খাঁড়িগুলো রয়েছে বিভিন্ন নদীর, এবং এই এলাকাগুলো এবং সমুদ্রের কাছাকাছি এলাকাগুলো স্থলভাগের, এখানে কিন্তু 2 বা 3 মিটার উচ্চতার, অর্থাৎ সেক্ষেত্রে প্রায় 6 থেকে 12 ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাস এই এলাকাগুলোতে আছড়ে পড়তে পারে। ফলে সমুদ্রের নোনা জল এই এলাকাগুলোতে চাষের জমিতে ঢুকে যাওয়ার যেরকম সম্ভাবনা থাকছে, বাড়িঘর প্লাবিত হয়ে যাওয়ার সম্ভাবনা বা আশঙ্কা পুরোপুরি রয়েছে।
তো তার সাথে সাথে বিভিন্ন যে মাছ ধরার ট্রলার এবং যে জাহাজগুলো নোঙর করা থাকে সেগুলো কিন্তু ঝড়ের ধাক্কায় এবং তার সাথে সাথে এই বড় বড় ঢেউয়ের ধাক্কায় কিন্তু দড়ি ছিঁড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। তাই যথেষ্ট ভালো রকমভাবে কিন্তু মজবুতভাবে কিন্তু সেই জাহাজ এবং নৌকাগুলোকে নোঙর করে রাখতে হবে। এই ধরনের পরিস্থিতি কিন্তু উপকূলবর্তী এলাকায় থাকতে চলেছে। আর মে মাসের 25 তারিখ থেকেই ধরে নেওয়া যেতে পারে যে উপকূলবর্তী এলাকাগুলোতে হাওয়ার গতি বাড়তে শুরু করবে। 26-এ সেটা অত্যন্ত খারাপ পরিস্থিতিতে যাবে। 26শে মে রাতের দিকে গিয়ে পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা। আপনাদেরকে একটা ঘূর্ণিঝড়ের বিষয়ে বলে দিলে আরও এর ধ্বংসাত্মক ক্ষমতা নিয়ে আপনারা বিবেচনা করতে পারবেন। সেক্ষেত্রে ঘূর্ণিঝড় আয়লা, যেটা 2009-এ হিট করেছিল পশ্চিমবঙ্গের উপকূলে, সেই ঘূর্ণিঝড়টির মতোই কিন্তু ইম্প্যাক্ট দেখাতে পারে এবং তার ট্র্যাক কিন্তু অনেকটা সেই রকমই হওয়ার সম্ভাবনা। অর্থাৎ সেটা কিন্তু দক্ষিণবঙ্গ থেকে সোজা উত্তরবঙ্গের দিকে গিয়েছিল। উত্তরবঙ্গেও কিন্তু হড়পা বান, ভারী বৃষ্টি ঝড়ে কিন্তু বিপর্যস্ত হয়েছিল বিভিন্ন এলাকা। তো আমফানের আয়লার মতোই কিন্তু শক্তি নিয়ে এই ঘূর্ণিঝড়টি এগোতে পারে, বা আয়লার থেকে আরও এক ধাপ বেশি শক্তি নিয়েও কিন্তু এই এলাকাগুলোকে বিপর্যস্ত করতে পারে। 27শে মে দুপুর পর্যন্ত বা বিকাল পর্যন্ত উপকূলবর্তী এলাকাগুলোতে তাণ্ডবলীলা চলতে পারে। যত সময় যাবে ভিতরের দিকের এলাকাগুলোতে ঝড় বৃষ্টির দাপট বাড়তে থাকবে। সেক্ষেত্রে কোন দিকে এগোবে তার উপরে কিন্তু সম্পূর্ণ পরিস্থিতি নির্ভর করছে। আপাতত সমুদ্র তীরবর্তী এলাকার বাসিন্দাদের জন্য কিন্তু এরকমই ইন্ডিকেশন থাকছে। ভিতরের দিকে এগোনোর সাথে সাথে কিন্তু যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের মূলত পশ্চিম প্রান্তের রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগের কিছু এলাকা, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগের কিছু এলাকা, উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো, বিহার ঝাড়খণ্ডের মোটামুটি পূর্ব প্রান্তের এলাকাগুলো, এই এলাকাগুলো কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাবে। পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের যে জেলাগুলো রয়েছে উত্তরবঙ্গের, বাংলাদেশের রংপুর, রাজশাহী বিভাগের কিছু এলাকা, এই এলাকাগুলো কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে চরম ভারী বর্ষণ পর্যন্ত পেতে পারে। পাহাড়ি এলাকাগুলোতে কিন্তু হড়পা বানের আশঙ্কা মে মাসের 27 এবং 28 তারিখ বা 29 তারিখ এই সময়টাতে পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আপাতত কি হতে পারে আজ এবং আগামীকাল এই সময়টাতে, যেহেতু বাতাসে ময়েশ্চারের পরিমাণ একটু কমতে শুরু করেছে আর সেই সাথে ঘূর্ণাবর্তটি ঝাড়খণ্ডের পশ্চিম দিকে সরে গেছে, এর ফলে ঝাড়খণ্ড এবং বিহারের পশ্চিম প্রান্তের এলাকাগুলো এবং ওড়িশার ভিতরের দিকে সুন্দরগড় এবং রাউরকেলা, এই এলাকাগুলোর দিকেই আজ বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। বাকি বেশিরভাগ এলাকা অলমোস্ট ড্রাই থাকতে পারে বা শুকনো থাকতে পারে। ত্রিপুরা এবং চট্টগ্রাম বিভাগের কিছু এলাকা, এই এলাকাগুলোর দিকে, এবং সিলেট, আসামের শিলচর, এই এলাকাগুলোর দিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি নজরে আসতে পারে। বাকি বেশিরভাগ এলাকাতে অলমোস্ট ড্রাই বা শুকনো ওয়েদার কিন্তু আজ চলার সম্ভাবনা বেশি বলেই মনে হচ্ছে। তার সাথে সাথে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই ডুয়ার্সের জেলাগুলো এবং সমতলের দুটো একটা জায়গাতেও খানিকটা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি আজ এবং আগামীকাল নজরে আসতে পারে। তো এর পরবর্তীতে আগামী পরশুদিন মে মাসের 25 তারিখ থেকে কিন্তু ধীরে ধীরে উপকূলবর্তী এলাকা, পরবর্তী সময় ধীরে ধীরে ভিতরের দিকের এলাকাগুলোতেও আবহাওয়া খারাপ হতে শুরু করবে। প্রিয় দর্শক, আজকের এই সাধারণ পূর্বাভাসটি একটা সতর্কবার্তা হিসাবে সবার সাথে যতটা সম্ভব শেয়ার করে দিতে অনুরোধ করলাম। ইউটিউবের পাশাপাশি কিন্তু ওয়েদার আপডেট এখন ফেসবুকেও আসছে, তো ফেসবুকেও কিন্তু আপনারা যথেষ্ট শেয়ার করতে পারেন এবং আপনাদের অনুরোধ করব যে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু এই ভিডিওটিকে সতর্কবার্তা হিসেবে সবার কাছে শেয়ার করে দিন, যাতে উপকূলবর্তী এলাকায় বিশেষ করে যে সমস্ত সাধারণ মানুষেরা থাকেন তারা যাতে যথেষ্ট সতর্ক হতে পারেন এবং সজাগ হতে পারেন। শুধুমাত্র উপকূলবর্তী এলাকায় নয়, ভিতরের দিকের এলাকাগুলোতেও কিন্তু যথেষ্ট তাণ্ডব লীলা চালাতে পারে এই ঘূর্ণিঝড় রিমাল, যে নামটি ওমানের দেওয়া। প্রিয় দর্শক, পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।